নমস্কার, দেখছেন TV9 বাংলা। শুরু করছি 5 কথা। আমি সম্প্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। আর শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী গ্রেফতার মামলায় চাঞ্চল্যকর তথ্য। উদ্ধার হওয়া মোবাইলে হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট। কোন চ্যাট ডিলিট করা হয়েছিল উদ্ধারের চেষ্টায় এখন তদন্তকারীরা। চ্যাট উদ্ধারে রিকভারির ক্ষেত্রে দরকারে এক্সপার্ট যারা রয়েছেন তাদের সাহায্য নেওয়া হবে বলে পুলিশ সূত্র মারফত খবর। রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে, আমি সরাসরি চলে যাবো রঞ্জিতের কাছে। রঞ্জিত, কার সঙ্গে কথোপকথন ছিল, কি এমন কথোপকথন ছিল, কাদেরকে বা আড়াল করার জন্য সেই চ্যাট ডিলিট করায় খুব স্বাভাবিকভাবেই তদন্তকারীদের নজর রয়েছে। সেক্ষেত্রে সাইবার এক্সপার্টদের সাহায্য নেওয়া হতে পারে এই সমস্ত চ্যাট হিস্ট্রি রিকভারির ক্ষেত্রে। আর কি কি তথ্য সামনে আসছে? দেখো, বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য কিন্তু ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকদের হাতে এসে পৌঁছেছে। যেটি পুলিশ সূত্র মারফত আমরা জানতে পেরেছি যে এই দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তার হওয়ার আগেই কিন্তু অদিতি মুন্সি অর্থাৎ মুখোশ আর মুখের কিন্তু কথোপকথন হয়েছিল, এবং সেটা কিন্তু একদম অ্যাপেল ফোনের মাধ্যমে কথোপকথন হয়েছিল এবং ফেস চ্যাট হয়েছিল। ঠিক আছে, ফেস চ্যাটের মাধ্যমে কথোপকথন হয়েছিল, এমনটাই কিন্তু তদন্তকারী আধিকারিক সূত্র মারফত আমরা জানতে পেরেছি। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, দেবরাজের কাছ থেকে বাজেয়াপ্ত হওয়া মোবাইল চ্যাট কিন্তু সম্পূর্ণরূপে ডিলিট করেছে, এমনটাই কিন্তু তদন্তকারী আধিকারিক সূত্র মারফত খবর। অর্থাৎ সেই চ্যাটের মধ্যে কিন্তু বহু তথ্য লুকিয়ে আছে, এমনটা কিন্তু তদন্তকারী আধিকারিক সূত্র মারফত আমরা জানতে পারছি। এবং সেই সমস্ত তথ্য রিকভার করবার জন্য কিন্তু এই সাইবার এক্সপার্টদের পরামর্শ নিতে হবে, এবং তেমনটা কিন্তু সম্ভাবনার কথা জানাচ্ছেন। পাশাপাশি দ্বিতীয় নম্বর তোমাকে বলি, এই দেবরাজ চক্রবর্তীর সঙ্গে কিন্তু অদিতি মুন্সির মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার সম্ভাবনা তৈরি হয়েছে, এমনটাই কিন্তু আধিকারিক সূত্র মারফত আমরা জানতে পেরেছি। যে তার সঙ্গে অর্থাৎ দেবরাজ চক্রবর্তী চলে যাওয়ার পরে, পালিয়ে যাওয়ার পরে বিভিন্ন দেশে ঘুরেছেন এবং বিভিন্ন দেশ থেকে কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন করে এই ফেস চ্যাটের মাধ্যমে কথাবার্তা বলতেন, এবং সেখানে অদিতি মুন্সির সঙ্গে দেবরাজের কি কথোপকথন হয়েছিল, কোথায় যাওয়ার কথা ছিল, সম্পূর্ণরূপে সেই সমস্ত বিষয় জানার চেষ্টা। পাশাপাশি এই অদিতি মুন্সি তিনি কিন্তু গায়িকা ছিলেন, কীর্তন শিল্পী ছিলেন, এবং কীর্তন শিল্পীর এক ব্যাংক অ্যাকাউন্টে একাধিক ট্রানজাকশন রয়েছে, অর্থাৎ বেহিসাবি ট্রানজাকশন রয়েছে, এমনটাই কিন্তু তথ্য মারফত খবর। সেই বেহিসাবি ট্রানজাকশনের সেই সমস্ত বিষয়ে নজর রয়েছে তদন্তকারীদের। রঞ্জিত, তোমাকে অনেক ধন্যবাদ, নজর থাকবে আমাদের। বাঁচার জন্য ডিলিট করেছে, তবে এখনকার দিনে টেকনোলজি এত উন্নত হয়ে গেছে, আপনি হোয়াটসঅ্যাপের মেসেজ ডিলিট করলে পরেও সেই মেসেজ রিট্রিভ করা যায়, কোনো ব্যাপার। যারা চুরি করেছে, যারা বাংলার মানুষকে প্রতারণা করেছে, ইললিগালি লুট করেছে, সেগুলো তো শাস্তি তো হবেই, সে দেবরাজ হন, এই সামনে আমাদের থাকেন যুবরাজ অভিষেক ব্যানার্জি, তিনি হন, স্বয়ং কালীঘাটের আমাদের এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হন, ছাড় কাউকে দেওয়া হবে না। এর আগেও মুখ্যমন্ত্রী জেলে গেছে, প্রমাণ হয়েছে। মমতা ব্যানার্জি যদি এর মধ্যে থাকেন, এই লুটের মধ্যে, চুরির মধ্যে, তারও শাস্তি হবে। অদিতি মুন্সি আর দেবরাজ চক্রবর্তীকে এবার মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা। আর্থিক দুর্নীতির শিকড়ে যেতে তদন্তকারীদের নজরে অদিতি মুন্সিও। দেবরাজ চক্রবর্তীর সঙ্গীত শিল্পী স্ত্রীকে গতকালই আপনারা জানেন 6 ঘন্টায় জিজ্ঞাসাবাদ করা হয়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দেবরাজের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চলেছে। আর্থিক লেনদেনের অপরাধের পর্দা ফাঁস করতে চান তদন্তকারীরা। দেবরাজের বিরুদ্ধে অর্থ পাচারের বিস্তর অভিযোগ রয়েছে। কতটা জানেন স্ত্রী অদিতি, সেটা জানতেই স্বামী স্ত্রী দুজনকে মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছেন তদন্তকারীরা। নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ রয়েছে অদিতি মুন্সির বিরুদ্ধে। সঙ্গীত শিল্পী ও বিধায়ক হিসেবে কোটি কোটি টাকা কিভাবে আয় হলো, পানীয় জল প্রকল্পেও কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ রয়েছে। দেবরাজের আর্থিক লেনদেনের বিষয়ে কতটা জানতেন অদিতি, সবকিছুর উত্তর পেতে এবার দুজনকে মুখোমুখি বসাতে চাইছেন গোয়েন্দারা। নৈবেদ্য ছাড়া চলতো না অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেবরাজ চক্রবর্তী অভিষেককে নৈবেদ্য চড়াননি সেটা হতে পারে না, তদন্ত করলেই সব উঠে আসবে, দাবি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। 1300 কোটি না 1500 কোটি এনার সম্পত্তি শোনা যাচ্ছে। দেখুন, এই সম্পত্তি আমার যেটা মনে হয়, যদি এই পরিমাণ বিপুল সম্পত্তি থাকে, তাহলে এই সম্পত্তি শুধু দেবরাজের সম্পত্তি না, এর মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও কিছু সম্পত্তি আছে।
ওর নামে করা বা ওনার স্ত্রীর নামে করা, এই সবই তদন্ত হওয়া উচিত। কারণ আমরা বিভিন্ন সময় দেখেছি, সে কালীঘাটের কাকুর সেই অডিও রেকর্ডিং হোক বা অন্য কোনো ক্ষেত্রে হোক, বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এসেছে এবং বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এসে এটা প্রমাণিত হয়ে গেছে যে উনি নৈবেদ্য ছাড়া খুশি হন না। তো সব ক্ষেত্রে নৈবেদ্য ওনার চাইতো, মানে চায়। তো স্বাভাবিকভাবে ও দেবরাজ এত কিছু করেছে, সে নৈবেদ্য পাঠায়নি ওখানে, সেটা তো হতে পারে না। আর মামলার জালে ফেঁসে পুলিশ প্রশাসনকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বেকার দায় পড়ে অভিযোগের ঢাল মরিয়া অভিষেকে। তার সঙ্গে যুক্ত ব্যক্তিদের অযথা ইচ্ছাকৃতভাবে হেনস্থা করা হয়েছে বলে দাবি করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, গত 2 সপ্তাহ ধরে তার বা তার দফতরের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নোটিশ ছাড়াই যখন তখন তলব করা হচ্ছে। কাউকে কাউকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। জিজ্ঞাসাবাদের নাম করে রাজ্য পুলিশের এসটিএফ কিংবা সিআইডি হুমকি দিচ্ছে, হেনস্থা করছে বলে অভিযোগ। জোর করে তার বিরুদ্ধে মিথ্যা বয়ান রেকর্ড করানোর চেষ্টা চলছে। সমাজ মাধ্যমে অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ দেবরাজের গ্রেফতারিতে বিপদের গন্ধ পাচ্ছেন অভিষেক, কটাক্ষ বিজেপি। তেরে ফুরে নামার কি কারণ আমি তো বুঝতে পারছি না। তো ওনার অ্যাসোসিয়েটদেরকে গ্রেপ্তার করাতে যদি অসুবিধা হয়, তাহলে আমি তো পুলিশ প্রশাসনকে বলবো ওনারও গ্রেপ্তারি হওয়ার সম্ভাবনা তো সব দিক থেকেই দেখা যাচ্ছে। অ্যাসোসিয়েটদের সাথে তাহলে উনি থাকতে পারবেন গ্রেপ্তার হলে। ওনারও গ্রেপ্তার হলে পরে ভালোই হয়, সবাই মিলে একসাথে বসবেন জেলের ভেতরে। দিতেই হবে, তার এগেনস্টে তো অনেকগুলো কেস করা হয়েছে। আর যদি আমার এগেনস্টে মার্ডার কেস আর আর্মস কেস আছে, আর যদি আমাকে পুলিশ ডাকে, আমাকে বলতে হবে। এখানে তো তিনি বরাবর বলে এসেছিলেন, আমরাও বলে এসেছিলাম যে আপনি শুধু অভিষেক ব্যানার্জি পুলিশটাকে হাঁটিয়ে দিন, আপনি পুলিশ ছাড়া আপনার ক্ষমতা দেখান। আজকে তাই হয়েছে, পুলিশ নেই আপনার পাশে। আপনার যে হুম্বি তম্বি, সাধারণ মানুষকে অপমান, অবজ্ঞা, এর জবাব তো আপনাকে দিতেই হবে অভিষেক ব্যানার্জি। গ্রেফতারির আগে দেবরাজ চক্রবর্তীর ভারত দর্শন, শেষ পর্যন্ত ফেল দেবরাজের যাবতীয় ফন্দি ফেঁকে। বারবার ডেরা বদলেও ধরা সেই পড়তেই হলো পুলিশের জালে। আর পুলিশ সূত্রে খবর, রক্ষা কবচ উঠতেই গ্রেফতারি এড়াতে একাধিক জায়গায় গা ঢাকা দেন দেবরাজ চক্রবর্তী। সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, এই যে রক্ষা কবচ যখন তিনি পেলেন না, রক্ষা কবচ যখন উঠে গেল, তারপর গ্রেফতারি এড়াতে মোটামুটি ভারত দর্শন করে ফেলেছেন এই দেবরাজ চক্রবর্তী। একটু যদি ডিটেলসটা তুলে ধরো, কোথায় কোথায় তার টাওয়ার লোকেশন করা যায় এবং টাওয়ার লোকেশন লুকোতে কিভাবে তিনি পরিচিতদের সঙ্গে যোগাযোগ রাখতেন বা কথা বলতেন, তদন্তে কি কি বিষয় উঠে আসছে? দেখো, সল্টলেকের করুণাময়ী বাসস্ট্যান্ড থেকে সে বাসে করে প্রথমে চলে যায় উত্তরবঙ্গে। যখন সে যায় এবং বুঝতে পায় যে পুলিশের নজরে পড়তেই পারে, সে সরাসরি চলে যায় আরেকটু ওপরের দিকে, অর্থাৎ কালিম্পং থেকেও কিন্তু সেই ভয় তাকে তাড়া করে উড়িষ্যা ঘুরে অন্ধ্রপ্রদেশ। সেখানেও কিন্তু সে দীর্ঘ সময় অপেক্ষা করেনি বা একেবারে সময় নষ্ট করেনি। সেখান থেকে তামিলনাড়ু, তারপর কেরালা হয়ে জামশেদপুর এবং তারপর ধানবাদ এবং পুরুলিয়া সীমান্তে কিন্তু এই দেবরাজকে গ্রেফতার করা হয়েছে। খুব স্বাভাবিকভাবেই এই দেবরাজ কিন্তু যে হোটেলগুলো মূলত ব্যবহার করত, এক্ষেত্রেও তার বদল এনেছিল। অপেক্ষাকৃত বিলাসবহুল কম বা ছোট হোটেল, সেই সমস্ত জায়গায় থেকেছে। বাসে করে বিভিন্ন জায়গায়, এই যে এতগুলো জায়গা বললাম, এগুলো বাসে করে যাতায়াত করেছে। যে সমস্ত সচিত্র পরিচয়পত্র যেসব হোটেলে চেয়েছে, সেই সব জায়গায় কোনো সময় পেমেন্ট করে দেওয়ার চেষ্টা করেছে, যাতে পরিচয়পত্র খুব একটা প্রয়োজন না হয় বা যাতে না চায়, যাতে ভুলে যায়। যেখানে পরিচয়পত্র বাধ্যতামূলকের জন্য বলা হয়েছে, সেখানে ভোটার কার্ড দেওয়া হয়েছে। তার কারণ তুমি জানো, ভোটার কার্ডে যে ছবিগুলো সেগুলো অনেকটা পুরনো হয়, তাই সেক্ষেত্রে যে মানুষ দাঁড়িয়ে রয়েছেন আর ভোটার কার্ডে যার ছবি, সেটা বুঝতে কিছুটা সময় লাগে। তার কারণ দেবরাজ চক্রবর্তী পরিচিত মুখ, যে কেউ যদি ধরে ফেলে, তাই ভোটার কার্ড ব্যবহার হয়েছে। অর্থাৎ বিভিন্ন জায়গায় ঘুরে বাসে করে গিয়ে নিজে বিলাসবহুল যে এতদিন হোটেলে থাকতেন, সেই হোটেলের বদল করেও শেষ রক্ষা হলো না। দেবরাজ চক্রবর্তীকে সেই পুলিশের নজরে আসতেই হলো, বলা ভালো ধরা পড়তেই হলো একেবারে তাকে সীমান্ত এলাকা থেকে। এবং পুলিশ ইতিমধ্যে জানতে চায় যে এই টাকার ফান্ডিং কে করত। তার কারণ সে যখন গ্রেপ্তার হয়েছে, তার পকেট থেকে 20,000 টাকা পাওয়া গেছে। যারা মূলত বিভিন্ন সময়ে ডেরা বদল করে, তাদের কাছে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। এক,
বিভিন্ন জায়গায় লোকেশন কিভাবে অনায়াসে ট্র্যাক করা যায় বা আস্তানা কিভাবে মুহূর্তের মধ্যে বদল করা যায় এবং সেগুলো ঠিকঠাকভাবে বুকিং পাওয়া যায়, এইটা কে ফান্ডিং, কে বুদ্ধি দিত? দ্বিতীয়, টাকাকে দিত, তার কারণ বিভিন্ন জায়গায় বদল হলে টাকা লাগে, অর্থাৎ 20,000 টাকা তার পকেট থেকে যখন পাওয়া যাচ্ছে, তাহলে এটাও ঠিক যে এর পরেও কোনো পরিকল্পনা ছিল, তাহলে এই ফান্ডিংকে দিত। এটাই এখন তদন্তকারীদের কাছে জিজ্ঞাস্য, যেটা বারবার তাকে জিজ্ঞাসা করা হচ্ছে। ধন্যবাদ সুশোভন। এই যে দেবরাজ চক্রবর্তী যারা রয়েছেন, এরকম যারা আরো লোক যারা প্রচুর অর্থ এবং প্রচুর অ্যাডভোকেটস, প্রচুর সাইবার হ্যাকার্সদের সাথে যাদের পরিচয়, তারা এইভাবে নানা জায়গা চেঞ্জ করে তারা থাকতে গা ঢাকা দেওয়ার চেষ্টা করে এবং ইতিমধ্যেই তারা চেষ্টা করে যে কোনো কোর্ট থেকে, সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্ট, যে কোনো কোর্ট থেকে তাদের বেল নেওয়ার জন্য চেষ্টা করে এবং সোর্স ধরার চেষ্টা করে যে কিভাবে বেলটা নেবে। কিন্তু ঘটনা হচ্ছে এ বেসিক্যালি খুনের আসামি, এর এগেনস্টে তোমার জমি দখলের প্রশ্ন আছে, তারপর পোস্ট ভায়োলেন্সের কেস আছে এবং নানাভাবে এই উৎপাত করেছে এবং সাধারণ মানুষ জর্জরিত হয়ে গেছে। হাজিরা না দিয়ে উল্টে পুলিশকেই চমকানি হুমায়ুন কবিরের। শক্তিপুর থানা হাজিরা দেব না, পুলিশকে চ্যালেঞ্জ আমজনতা উন্নয়ন পার্টির বিধায়কের। সাফাই হিসেবে তার যুক্তি, ওসির আচরণ ঔদ্ধত্যপূর্ণ, তাই নাকি তিনি হাজিরা দেবেন না। কৌশিক রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, একটু আগেও যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল তখন তুমি বলছিলে যে শক্তিপুর থানায় হাজিরা দেবেন না বলে রীতিমতো বদ্ধপরিকর হুমায়ুন কবির। দেখো, একদমই তাই। তিনি হাজিরা যেমন একদিকে দিলেন না, সেরকমই কিন্তু অন্য একটি থানায় যে তার আগামীকাল হাজিরা রয়েছে সেখানে হাজিরা দেবেন বলে জানা যাচ্ছে। তবে তিনি যে ওসির বিরুদ্ধে অভিযোগ তুললেন এবং সেখানে কোথাও না কোথাও একটা হুঁশিয়ারিও দিয়ে রাখলেন। মূলত মনে করা হচ্ছে যে দ্বিতীয় নোটিশ পাওয়ার আগে তিনি কিন্তু একটা সময় নিয়ে নিলেন, কারণ শক্তিপুর থানায় যাতে যেতে না হয় সেই বিষয়ে কিন্তু তিনি আইনজীবীদের সাথে কথা বলেছেন এবং আদালতে যাওয়ার জন্য যে প্রয়োজন সময়, সেই সময়টুকু তিনি নিয়ে নিলেন। ইতিমধ্যে প্রথমে তিনি আজ সকালে জানিয়েছিলেন যে রাজ্যের কাছে জানতে চাওয়া হয়েছে তার আইনজীবীর পক্ষ থেকে যে কতগুলি তার নামে মামলা হয়েছে, সেক্ষেত্রে সেই মামলাগুলি একসাথে লড়ার চিন্তা ভাবনা থাকলেও পুরোপুরি তথ্য এখনো পর্যন্ত আইনজীবী না পাওয়ায় কিন্তু এই দুটি মামলা, অর্থাৎ যে শক্তিপুর এবং রেজিনগর থানা রয়েছে, সেই দুটি মামলা নিয়েই কিন্তু হাইকোর্টের সওয়াল জবাব করবেন এবং যে আগাম জামিনের আবেদন করবে সেই ক্ষেত্রে তিনি এক প্রকার হুঁশিয়ারিও দিয়ে রাখছেন। অন্যদিকে হাইকোর্টে যাওয়ার জন্য কিন্তু সেই দরজাটা খুলে রাখছেন, যাতে সেখান থেকে জামিন পেয়ে গেলে হয়তো যে ওসিকে হুঁশিয়ারি দিয়ে তিনি হয়তো সেই আপাতত এই জায়গায় আইনি। এবং তুমি যেরকম তুলে ধরলে যে একদিকে যেমন শক্তিপুর থানায় হাজিরা দিলেন না হুমায়ুন কবির, কিন্তু হুমায়ুন কবির তিনি কি দাবি করেছেন? তিনি দাবি করেছেন আগামীকাল তিনি রেজিনগর থানায় যাবেন। প্রকাশ্যে মঞ্চ থেকে বিতর্কিত মন্তব্যের জেরে হুমায়ুন কবিরকে আজ শক্তিপুর থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়। শোনাই ঠিক কি বলেছেন হুমায়ুন কবির। 11টার সময় হাজিরা ছিল, যাব না হাজিরাতে, আগেই বলেছি। এইচডিপিওর যে সাথে কথা হওয়ার পর বলেছিলেন বিকেলের দিকে যদি হয় যাবেন, সেক্ষেত্রে কি সেই পুলিশ তাদের নিজেদের কথা রাখে না। যে শক্তিপুর থানা যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে, কার কি ল্যান্ড, কার কি জমি, কার কি কাগজ, সেটা দেখার প্রয়োজন মনে করে না। সে আমার সম্পত্তির উপরে হস্তক্ষেপ করছে। তখন এই দুর্বল মুখ্যমন্ত্রীর পাওয়ারেই কিন্তু সেটা করেছে। আবার এখন সবল মুখ্যমন্ত্রী আছে, তার পাওয়ারে এসব করছে। তো তার উপরে আমার আস্থা নেই। হাইকোর্টে তাহলে আপনার যারা আইনজীবী তারা গেছে হাইকোর্টে? আইনজীবীদের কাছে পাওয়ার দেওয়া আছে, প্রয়োজন যখন হবে তখন নিশ্চয়ই যাবে। আমি অ্যাডভান্স যাওয়ার জন্য যাইনি, কিন্তু যখন যদি সেই ধরনের পরিস্থিতি হয় তখন তো যেতেই হবে। এই ঘটনায় যতগুলো কেস হয়েছে সেগুলো রাজ্য পুলিশের ডিজির কাছে কি জানতে চেয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই আমার পক্ষ থেকেই জানতে চাওয়া হয়েছে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের কাছে। কালকে যখন রেজিনগরে যাব, তখন রেজিনগরের থানায় যাওয়ার আগে আমার কিছু লোকদের সেখানে উপস্থিত থাকতে বলবো পার্টি অফিসে। আমরা যাব, প্রস্তুতি নিয়েই যাব, দেখি থানা কি বলে। কালকে তাহলে জমায়েত করবেন যাওয়ার সময়? নিশ্চয়ই, আমরা চুরি দিই নাই। আমাদের যদি বিরুদ্ধে
অত্যাচার আসে, আক্রমণ আসে, সেটা প্রতিহত করার জন্য বা সেটা মোকাবেলা করার জন্য নিশ্চয়ই জমায়েত করব। শুনলেন কি বললেন হুমায়ুন কবির। কেন তিনি শক্তিপুর থানায় আজকে হাজিরা দেননি? কারণ পুলিশের নাকি অধ্যত্বপূর্ণ আচরণ, এমন অভিযোগ তার। কিন্তু আগামীকাল রেজিনগর থানায় তার যে হাজিরা দেওয়ার কথা, সেই হাজিরা তিনি দেবেন। তবে তার আগে তিনি কি করবেন, তার কি কর্মসূচি রয়েছে, সেটাও তিনি বলতে ভুললেন না। যে মঞ্চ থেকে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন হুমায়ুন কবির, ইতিমধ্যেই গ্রেফতার সেই সভার 2 উদ্যোক্তা, আজব নেতা সহ 3 জন। এবং এই নিয়ে শক্তিপুর ও রেজিনগর দুটি থানাতে হুমায়ুন কবিরকে হাজিরার নোটিশ দেওয়া হয় পুলিশের তরফে। যেখানে যাওয়ার যাক, হুমায়ুন কবির সাহেবকে আমি স্পষ্ট আগেও বলেছিলাম, আবার বলছি, ওই সংখ্যার ভয় দেখাবেন না। কিছু অশিক্ষিত লোককে রাস্তায় নামিয়ে দেবেন, পাংচার ছাপকে, আর তাদেরকে দিয়ে বাড়িঘর ভাঙাবেন, বাস জ্বালাবেন, ট্রেন জ্বালাবেন। ওই যুগ চলে গেছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নয়, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে, মোদিজির সরকার চলছে। এখানে কিন্তু রাস্তায় নেমে ভাঙচুর করলে তোমার বাড়ি বিক্রি করে টাকার ব্যবস্থা করা হবে, প্রয়োজনে হুমায়ুন কবিরের বাড়ি নিলাম করা। আর এবার একবার ক্যানিং এর দিকে আমরা নজর রাখবো। ক্যানিং এর নারায়ণপুর পঞ্চায়েতের প্রধানকে হাতকড়া পরিয়ে ঘোরালো পুলিশ। গতকাল রাতে ধৃত সালাউদ্দিন সরকারকে নিয়ে পুলিশ তল্লাশিতে উদ্ধার হয় প্রচুর অস্ত্র। আজ তাকে ঘুটিয়ারি শরীফ এলাকায় হাতকড়া পরিয়ে ঘোরালো পুলিশ। রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা মানুষজনকে দেখে নেতার ভঙ্গিতে হাত নাড়াতে দেখা গেলে হাত ধরে নামিয়ে দিল পুলিশ। দেখুন, এসডিআরএফ ইত্যাদি সহ এদের আলাদাভাবে এদেরকে রাখা হবে, যাতে দ্রুত কোনো ধরনের ন্যাচারাল ক্যালামিটি তৈরি হলে সেটাকে মোকাবিলা করা যায়। এখানে সিদ্ধান্ত হয়েছে যে এই ধরনের প্রাকৃতিক বিপর্যয় যেহেতু জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই সময়কালে হয়, তার জন্য একটি মান্থলি মনিটরিং এবং সেই মনিটরিং মিটিংয়ে আর্মি, বিএসএফ সহ অন্যান্য যারা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন তাদেরকেও, পিডাব্লিউডি, ইরিগেশন, ডিজাস্টার সহ অন্যান্য দপ্তরের একটা জয়েন্ট মিটিং করবার কথা বলেছেন। এবং তিনি প্রি মনসুন কি কাজ হয়েছে তার পুরো বিষয়ে জেলা শাসকদের কাছ থেকে জানতে চান। এবং এখানকার যারা আধিকারিকরা রয়েছেন, ডিজাস্টার থেকে শুরু করে ডিভিশনাল কমিশনার থেকে শুরু করে অন্যান্যরা, তাদের প্রত্যেকের কাছেই তিনি এই বিষয়গুলোকে জানতে চান। সিভিল ডিফেন্স সহ অন্যান্যদের ক্ষেত্রে তিনি একটি পরিকল্পনা রেখেছেন, যারা ট্রেনিং নিয়েছেন তাদেরকে কি করে এই 3 মাস ব্যবহার করা যায় সেই নিয়ে তিনি আধিকারিকদেরকে আবেদন করেছেন বা অনুরোধ করেছেন এই ব্যাপারে তাদের পরিকল্পনা জানানোর জন্য। ন্যাশনাল হাইওয়ে, এখানে আর কোনো ধরনের ব্যারিকেড রাখা চলবে না বলে তিনি নির্দেশ দিয়েছেন। এবং এক্ষেত্রে তার পরিষ্কার বক্তব্য, রোড সেফটিকে সর্বোচ্চ পর্যায়ের গুরুত্ব দিতে হবে। এবং এই গুরুত্ব দেওয়ার কথা বলতে গিয়ে তিনি পরিষ্কারভাবে বলেন যে এনবিএসটিসির এই কয়েকদিন আগে ময়নাগুড়িতে একটি দুর্ঘটনা ঘটে এবং সেখানে অনেকে মারা যান। তিনি বলেছেন যে স্পিডোমিটার এনবিএসটিসির পক্ষ থেকে সমস্ত গাড়িতে লাগানো এবং এই ব্যাপারে নিশ্চিতভাবে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট তার যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেটা তিনি দেখতে বলেছেন।